Okay. So good evening everyone and welcome to CrackX. তো CrackX এর তরফ থেকে তোমাদের জন্য কামিং WBCS যে প্রিলিমস এর পরীক্ষা যেটা 2024 এর 14ই মানে 2024 এর পরীক্ষা যেটা 14ই জুন 2026 এ হতে চলেছে। তো সেটার জন্য একটা এমসিকিউ ইতিহাসের উপর একটা এমসিকিউ সেট তোমাদের জন্য রাখা হয়েছে, ঠিক আছে। তো আমার প্রথমে ইচ্ছে ছিল যে 150টা প্রশ্ন রাখবো, কিন্তু যেহেতু প্রশ্নগুলোকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে, বা তোমাদের কাছ থেকেও আনসার নিতে হবে, তো সেই জন্য আপাতত আজকে আমরা 50টা প্রশ্ন নিয়ে এই সেশনটা করব। সেশনটা করবার পর এই সেশনে যে সমস্ত এমসিকিউ গুলো থাকবে, মানে যেগুলো আমরা করব, সেগুলো উইথ আনসার এবং আনসার উইথ এক্সপ্লেনেশন। আনসার উইথ এক্সপ্লেনেশন তোমাদের সঙ্গে কিন্তু তোমরা যে সমস্ত রেসপেক্টিভ গ্রুপগুলোতে রয়েছে ক্র্যাকএক্স এর, সেখানে কিন্তু এই ক্লাসের পর এমসিকিউ গুলো আনসার উইথ এক্সপ্লেনেশন কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। তো চলো আর কথা বাড়িয়ে আমরা সরাসরি সেশনের মধ্যে প্রসিড করব। হ্যাঁ আকাশ বলো। হ্যাঁ স্যার বলছি, ঠিক আছে স্যার, ওটাই ঠিক আছে, চলো শুরু করা যাক তাহলে। প্রত্যেকে আনসার দিও কিন্তু, ঠিক আছে। হ্যাঁ আমি তাহলে শুরু করছি। ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের জন্য, দ্য লেডি পোয়েট হু ডেসক্রাইব দ্য ভিক্টোরিয়াস expeditions of her husband in her work মাধুরা বিজয়ম ওয়াজ। যে বিখ্যাত মহিলা কবি যিনি তার স্বামীর বলতে পারো যে অভিযানের কথা, দক্ষিণ ভারত অভিযানের কথা তার মাধুরা বিজয়ম বইতে লিখেছেন, তার নাম কি? হ্যাঁ উত্তর দাও, স্পিকার অন করে। গঙ্গা দেবী। গঙ্গা দেবী। গঙ্গা দেবী। গঙ্গা দেবী। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটার আনসার হচ্ছে গঙ্গা দেবী। তো গঙ্গা দেবী, এবার আমি জানতে চাই তোমাদের কাছে, গঙ্গা দেবী কার ওয়াইফ ছিলেন? হ্যাঁ বলো। হ্যাঁ ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল, এখানে একটু ভুল হয়ে গেল। গঙ্গা দেবী কিন্তু কৃষ্ণদেব রায়ের ওয়াইফ ছিলেন না। তাহলে একটু এক্সপ্লেন করে দিই, এটা এক্সপ্লেন করে দেবো আনসারটা। হ্যাঁ স্যার, একদম ঠিক আছে। গঙ্গা দেবী প্রথমত তিনি ওয়াইফ হচ্ছেন কুমার কম্পন। প্রত্যেকে মনে রাখবে গঙ্গা দেবী কার ওয়াইফ ছিলেন। গঙ্গা দেবী ওয়াজ দ্য ওয়াইফ অফ কুমার কম্পন। কুমার কম্পন কার ছেলে ছিলেন? কুমার কম্পন ছিলেন আমাদের হচ্ছে প্রথম বুক্ক যিনি ছিলেন, মানে হরিহর। তোমরা জানো হরিহর যিনি বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং তার ভাই বুক্ক ছিলেন, এই বুক্কর ছেলে ছিলেন কিন্তু কুমার কম্পন, রাইট। এই কুমার কম্পন তিনি, তার বাবা যখন প্রথম বুক্ক যখন বিজয়নগরের শাসক ছিলেন, তখন এই কুমার কম্পন দক্ষিণ ভারতের মাদুরাই বলে যে রাজ্যটি ছিল, যেটি একটি মুসলিম শাসিত রাজ্য ছিল, তিনি সেই রাজ্য জয় করেন এবং রাজ্য জয় করবার পর তার স্ত্রী, যার নাম গঙ্গা দেবী, তিনি তার স্বামী কুমার কম্পনের এই বিজয়কে বলতে পারো কমেমোরেট করার জন্যই একটি বই রচনা করেছিলেন, যে বইটির নাম হচ্ছে মাধুরা বিজয়াম। এবং তোমাদেরকে বলে রাখি, মাধুরা বিজয়াম বইটি কিন্তু তামিল ভাষায় রচিত নয়, এটি কিন্তু সংস্কৃত ভাষায় রচিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু গ্রন্থ, রাইট। তাহলে এখান থেকে আমরা যে আনসারটা পেয়ে গেলাম সেটা প্রত্যেকে মনে রাখবে। শুধুমাত্র যে মাধুরা বিজয়ামের রাইটারের নাম বলে আমরা কিন্তু ক্ষান্ত হইনি, তার সঙ্গে আরো যে সমস্ত রিলেটেড এখান থেকে প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু আমরা আলোচনা করেছি। চলে যাবো সেকেন্ড কোয়েশ্চেন্সে। সেকেন্ড কোয়েশ্চেন, তোমরা আশা করি প্রত্যেকে তোমাদের কাছে ভিজিবল, তোমরা দেখে নাও, প্রশ্নটা দিয়ে তোমরা আনসার দাও। আমি তার মধ্যে একটু পেনটা চেঞ্জ করে নিই। হ্যাঁ বলো। According to Portuguese writer Nunes, the women in Vijayanagar Empire were expert in which of the following areas? তোমরা জানো যে বিজয়নগর প্রথম অপশন রয়েছে রেসলিং, অপশন 2 তে রয়েছে অ্যাস্ট্রোলজি, অপশন সি তে রয়েছে অ্যাকাউন্টিং, এন্ড অপশন ডি তে রয়েছে সুথ সেইং। এবার তোমাদের বলতে হবে যে এখানে কারেক্ট ক্রোনোলজি কোনটা হবে। 1 2 3 The right answer is, my dear students, D. যারা ডি বলেছো তারা সব ঠিক বলেছো। 1 2 3 and 4, 1 2 3 and 4। আমি বলে দিই কেন আমরা চারটে নিলাম। প্রথমত বলে রাখি সেটা হচ্ছে যে এই ফার্নাও নুনিস তিনি কোন বিজয়নগরের সম্রাটের সময় বিজয়নগর সাম্রাজ্যে আসেন, এটা তো প্রশ্ন আসতে পারে। এই নুনিস, ভেরি গুড, যে বলেছো অচ্যুত দেব রায়, অসাধারণ উত্তর দিয়েছো, ঠিক আছে। এই বিজয়নগরে তিনি কিন্তু অচ্যুত দেব রায়ের সময় কিন্তু আসেন, মনে রাখবে, রাইট। তাহলে ফার্নাও নুনিস, এটা আমরা জেনে গেলাম এখান থেকে যে তিনি কার সময় বিজয়নগর সাম্রাজ্যে আসেন, তিনি অচ্যুত দেব রায়ের সময় কিন্তু বিজয়নগর সাম্রাজ্যে আসেন, রাইট। এবং বলতে পারো তিনি কিন্তু এই ফার্নাও নুনিস একমাত্র বিদেশি পর্যটক যিনি কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের
মহিলাদের সম্পর্কে তার লেখাতে তিনি কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের মহিলাদের সম্পর্কে আলোকপাত করেছেন। এবং ফার্নান্ড নুনিজ বলছেন বিজয়নগরের মেয়েরা কিন্তু একই সঙ্গে রেসলিং করতো, তারা অ্যাস্ট্রোলজার ছিল, তারা অ্যাকাউন্টিং ছিল, একই সঙ্গে কিন্তু সুদ সেইংও তারা কিন্তু করতো। সাধারণত এই ধরনের যদি প্রশ্ন থাকে অপশন ডিটাই তোমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ট্রাই করবে, এটা আমি বলে দিলাম। চলো চলে যাবো 3 নাম্বার প্রশ্ন। শিবাজি ডিফিটেড। সুচিংটা কি? হ্যাঁ বলো, সুচিংটা কি? লাস্ট অপশনটা, বুঝতে পারলাম না কি বললে, একবার বলো। লাস্ট বলো, বুঝতে পারলাম না। লাস্ট অপশন যেটা ছিল ওটা কি স্যার? লাস্ট, সরি বলো তো, লাস্ট কি বললে? সুচিং। আচ্ছা, সুদ সেইংটা বলতে কি বলছো তাই তো? হ্যাঁ, সুদ সেইং মানে ভবিষ্যৎবাণী করা, ঠিক আছে, বুঝতে পেরেছো তো? আচ্ছা, নেক্সট 3 নাম্বার প্রশ্ন চলে যাবো আমরা। শিবাজি ডিফিটেড দ্য মুঘলস। শিবাজি ডিফিটেড দ্য মুঘলস ইন দ্য ব্যাটল। কোন যুদ্ধে তিনি মুঘলদেরকে হারিয়েছিলেন? অপশন এ তে রয়েছে পুরন্দরের যুদ্ধ, সালাহার। রায়গড়, সালের। পুরন্দর, সালের সালের একদম স্যার স্যার very good। 1672 না 73 সালে একটা 1672 সাল, 1672, 1672 সালে সালহেরের যুদ্ধ হয়েছিল। শিবাজি যুদ্ধে কিন্তু মুঘলদেরকে হারিয়েছিলেন, রাইট? এবার যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে সেটা হচ্ছে, এখানে দেখো 3টে জায়গার নাম দেওয়া রয়েছে, একটা পুরন্দর, একটা রায়গড়, একটা সিবনের। এই 3টে জায়গাকে তোমরা রিলেট করতে পারো শিবাজির সঙ্গে, হ্যাঁ স্যার, বলো। 1659-এ পুরন্দর আর 1660-এ রায়গড়, আর শিবনেরে হচ্ছে নাকি তিনি হচ্ছে রায়গড়টা শিবাজির সঙ্গে, শিবাজির জীবনের সঙ্গে কিভাবে যুক্ত? শিবনেরটা শিবাজির জীবনের সঙ্গে কিভাবে যুক্ত? স্যার রায়গড়ে শিবাজির করোনেশন হয়েছিল আর শিবনেরে শিবাজির জন্ম হয়েছিল। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা এটা মনে রাখবো, দ্য করোনেশন টুক প্লেস এট রায়গড়, তাই তো? এই রায়গড় হচ্ছে একটা ফোর্ট, আমি যেটা বলতে চাইছিলাম। এটা রায়গড় হচ্ছে একটা ফোর্ট, মানে দুর্গ, স্যার, ওটা তাই তো তো? 1659-এ তো দখল করেছিল, এরকম একটা শুনেছি। না না, দখল না, আমি বলতে চাইছি দখল হচ্ছে তো ইম্পর্টেন্ট, যে এই রায়গড় দুর্গে শিবাজি রাজ্যাভিষেক হয়েছে, রাইট? এটা মনে রাখবে ভাই প্রবাল। রায়গড়ে শিবাজি রাজ্যাভিষেক হয়েছে। আর শিবনের দুর্গটা কেন শিবাজির সঙ্গে ইম্পর্টেন্ট? শিবনের দুর্গটা স্যার বার্থ প্লেস শিবাজির ভেরি গুড, 1630। এটা মনে রাখবে, একদম ঠিক। শিবনের এই ফোর্টটা, এটা হচ্ছে কিন্তু শিবাজির বার্থ প্লেস, ঠিক আছে? তাহলে এই দুটো জায়গা তোমরা মনে রাখবে এখানে কিন্তু। আর পুরন্দরের সন্ধিটা তোমরা তো জানোই, ঠিক আছে? তো জয় এই সিং এর 1665। হ্যাঁ 1665। তো জয় সিং। এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে রায়গড় দুর্গ, যেখানে শিবাজি রাজ্যাভিষেক হয়েছিল, আর শিবনের, যেখানে কিন্তু শিবাজি জন্মেছিলেন। আর সালহেরের যুদ্ধটা হয়েছে 1672-তে, শিবাজি মুঘলদেরকে পরাস্ত করে। এইভাবে এমসিকিউ পড়ার চেষ্টা করবে সবসময়। চলো 4 নাম্বার প্রশ্ন, একটা অ্যাসারশন রিজনের প্রশ্ন দিয়েছে। মারাঠাস emerged as the strongest native power in India after the decline of Mughal Empire। ভালো করে প্রশ্নটা এই শুনবে, option। কারণ করার কোনো দরকার নেই। স্যার এই অপশন। মারাঠারা, আচ্ছা বলো বলো, বলে ফেলো। স্যার এই অপশন। আচ্ছা, ভালো করে প্রশ্নটা শোন। বলা হচ্ছে মারাঠাস emerged as the strongest native power in India after the decline of Mughal Empire। এটা তো ঠিক, এই অ্যাসাম্পশনটা ঠিক তো? হ্যাঁ কি না, সবাই কি বলো, ঠিক তো? হ্যাঁ স্যার, মুঘলদের হ্যাঁ স্যার। বিপরীতে মারাঠারা একটা শক্তিশালী রাজ্য হিসেবে উঠে আসতো। রিজন দিচ্ছে, মারাঠাস ওয়ার দ্য ফার্স্ট রুলার হু হ্যাড আ ক্লিয়ার কনসেপ্ট অফ ইউনাইটেড ইন্ডিয়ান নেশন। এবার আমাকে একটা কথা বলো তো, মারাঠারা কি ভারতবর্ষের প্রথম শাসক যারা ইউনাইটেড ইন্ডিয়ান নেশন এই ধারণাটা নিয়েছিল? সি হবে স্যার, হ্যাঁ বলো। সি হবে। সি হবে, ইউনাইটেড ইন্ডিয়ান নেশন। মারাঠারা কি কখনো তাদের কোথাও কোনো জায়গায় ইউনাইটেড ইন্ডিয়ান নেশনের কনসেপ্টের কথা বলেছে? তারা কোন আদর্শকে সামনে রেখে মারাঠারা চলতো? ঝটপট বলো, বলো। হিন্দু পাদপাশাহী আদর্শ। হিন্দু পদ বাদশাহী। ইয়েস, তাই না? যদি এখানে ইউনাইটেড হিন্দু নেশন দিত তাহলে কিন্তু আমরা অবভিয়াসলি উত্তরটা কিন্তু এ নিতে পারতাম, কিন্তু তারা যেহেতু ইউনাইটেড ইন্ডিয়ান নেশন বলেছে, তাহলে আমরা এখানে আনসার কি নেবো বলো? সি, তাই তো? তাহলে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। তাহলে যে এ বললে, এই জন্য বলি তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে অ্যাসারশন ভিশন গুলো পড়বে, পড়ে আগে থিওরিটা বুঝবে যে কি বলতে চাইছে, তারপর আনসার করবে। চলো নেক্সট প্রশ্ন করবো, 5 নাম্বার প্রশ্ন। আফটার দ্য ডেথ অফ রাজারাম ইন 1700 AD,
1700 সালে রাজারামের মৃত্যুর পর মারাঠারা মুঘল এ হবে স্যার ছিল তার যে স্ত্রী, মানে সাহসী স্ত্রীর নেতৃত্ব, তার নাম কি? তারাবাই, তারাবাই। লক্ষ্মীবাই, Yes, রমাবাই, তারাবাই। সীতাবাই। এটা একদম প্রত্যেকের সঠিক উত্তর Yes, দিয়েছে, কোনো কথা নাই। তারাবাই, আমরা জানি তারাবাইয়ের বলতে পারো যে তারাবাইয়ের মানে তারাবাই, এই যে রাজারাম যখন মারা গেলেন, তারাবাই কাকে সামনে রেখে এই মুঘলদের বিরুদ্ধে তিনি লড়াইটা চালিয়েছিলেন? শিবাজি টু। শিবাজি টু, ভেরি গুড। তাহলে দ্বিতীয় শিবাজিকে সামনে রেখে তার নাবালক সন্তান তিনি কিন্তু এই লড়াইটা কিন্তু চালিয়েছিলেন, তাই তো? ভেরি গুড। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলবে, 6 নম্বর প্রশ্ন। অন দি ডেথ অফ দি হুইচ মুসলিম রুলার এ হিস্টোরিয়ান সেড স্যার মোহাম্মদ বিন তুগলক। স্যার মোহাম্মদ বিন তুগলক। Yes, sir. এরা উত্তর কোনো কথা হবে না, মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে এই কথা বলা হয়েছে। এবার যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি বার্নি মোহাম্মদ বিন বলেছিল। তুগলক একদম ঠিক, এই কথাটা কে বলেছে? কে বলেছে? স্যার আমির খসরু। বার্নি বলেছিল। স্যার স্যার আমির বাদাউনি খসরু। বলেছেন, বাদাউনি। বদায়ুনি। আমির খসরু। বদায়ুনি স্যার, কে আমির বলেছো? বদায়ুনি যে বলেছে একদম সঠিক বলেছো, একদম সঠিক বলেছো। আমির খসরু তখনকার লোক নয় বাবা, আমির খসরু অনেক আগের, বুঝতে পেরেছো তো? এটা উত্তর হচ্ছে বদায়ুনি। অসাধারণ আনসার দিয়েছো, যে বদায়ুনি বলেছো পারফেক্ট উত্তর দিয়েছো। মনে রাখবে, মোহাম্মদ বিন তুগলক তিনি মারা যাওয়ার পর বদায়ুনি তার সম্পর্কে মন্তব্যটা করেছিলেন যে রাজা তিনি প্রজাদের কাছ থেকে এবং প্রজারা রাজার কাছ থেকে মুক্ত হলেন। এবার বিন তুগলক কিভাবে মারা যান বলো দেখিনি, এটাও কিন্তু পরীক্ষায় আসে। কোথায় অভিযান করতে গিয়ে বিন তুগলক মারা যান? স্যার ওই কাবুল, তুঙ্গভদ্রা কাবুল। রাজ্যের দোয়াবটা, কাবুলে? না, হলো না, তুঙ্গভদ্রা দোয়াব স্যার। হলো না, হলো না। স্যার ওই হ্যাঁ, বলো, 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 গঙ্গার বলো, ওখানে কোন একটা বলো বলো বলো। ঠাট্টা। ভেরি গুড, ঠাট্টা, একদম ঠিক বলেছো, ঠাট্টা। এটা কিন্তু পরীক্ষায় দেয়, সিজিএল এ কিন্তু প্রশ্নটা দিয়েছিল, ঠিক আছে? যে সেটা হচ্ছে কোথায় বিদ্রোহ দমন করতে গিয়ে মোহাম্মদ বিন তুগলক মারা যান? ঠাট্টা প্রদেশ, যেটা কোথায় অবস্থিত? সিন্ধু প্রদেশে, মনে রাখবে। এই সিন্ধু প্রদেশে ঠাট্টা নামক অঞ্চলে তিনি কিন্তু বিদ্রোহ দমন করতে গিয়ে বিন তুগলক মারা যান। এই ঠাট্টা অঞ্চলে বিদ্রোহ দমনই ছিল বিন তুগলকের শেষ মিলিটারি এক্সপিডিশন, রাইট? চলো চলো যাবো 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্নটা দেখো, দেবগিরি শাসক কে ছিলেন আলাউদ্দিন খলজির আক্রমণ? C. স্যার রামচন্দ্র হবে স্যার, রামচন্দ্র। রামচন্দ্র দেব। হ্যাঁ, A, sir, A, sir. তাহলে এটা এটা তো স্যার রামচন্দ্র। একদম রামচন্দ্র দেব। তাহলে এটা কিন্তু সি কি করে বলে দিতে পারো মালিক কাপুর? না স্যার, রামচন্দ্র আমি দেব, পড়তে ভুল করেছিলাম। ঠিক আছে। রামচন্দ্র দেব তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজির এই দেবগিরি অভিযানের সময় শাসক ছিলেন। এবার এখান থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে, এক্সট্রা প্রশ্ন, সেগুলো কি ধরবো তোমাদেরকে? এবার বলবো এখান থেকে এক্সট্রা প্রশ্নগুলো। হ্যাঁ স্যার, হ্যাঁ। যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে সেটা হচ্ছে যে দিল্লির কোন সুলতানের সময় দক্ষিণ ভারতে প্রথম ইসলামিক অভিযান সংগঠিত হয়? এটা আলাউদ্দিন খলজি। স্যার জালালউদ্দিন খলজি। একদম অঙ্কুর ঠিক বলেছে, প্রবাল তুমি ভুল বলেছো। দিল্লির যে সুলতানের সময় প্রথম দক্ষিণ ভারতে অভিযান সংগঠিত হয়েছিল তাই তিনি হচ্ছেন জালালউদ্দিন খলজি। প্রথম প্রশ্ন, এটা কিন্তু দেখো ভুল বলে অনেকেই কিন্তু ভুল করে এবং এখানে ভুল করলেও কিন্তু। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন এখান থেকেই যদি আমি ধরি, সেটা হচ্ছে যে আলাউদ্দিন খলজি প্রথম যে রাজ্যটাতে তিনি দক্ষিণ ভারতের প্রথম যে রাজ্যে তিনি অভিযান করেন সেই রাজ্যটার নাম কি? স্যার ওয়ারাঙ্গল। আলাউদ্দিন খলজি দেবগিরি। দেবগিরি, এটা মনে রাখবে। আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারতের প্রথম যে রাজ্যটা জয় করেন সেটা হচ্ছে দেবগিরি। আবারও বলছি, সুলতান হওয়ার আগে তিনি যখন আলী গুরসাপ ছিলেন, তাই তো? তার নাম ছিল আলাউদ্দিন খলজি আসল নাম কি ছিল? আলী গুরসাপ। তো আলী গুরসাপ থাকার সময় কিন্তু মন্দির উনি কিন্তু দেবগিরি অভিযান করেন, রাইট? আলাউদ্দিন খলজি দিল্লির সুলতান হবার পরেও তিনি কিন্তু প্রথম যে দক্ষিণ ভারতের রাজ্যটা আক্রমণ করেন সেটার নাম ছিল দেবগিরি, খেয়াল থাকবে তো? আলাউদ্দিন খলজি তার শেষ দক্ষিণ ভারত অভিযান কোন রাজ্যটি দিয়ে সম্পূর্ণ করেছিলেন? মাইসোর। শেষ দক্ষিণ ভারত অভিযান, মাদুরাই, শেষ sir. দক্ষিণ ভারত অভিযান। জেলোর। তোমার কাছ থেকে এটা আশা করিনি আমি। স্যার জেলোর কি? দক্ষিণ ভারতের শেষ অভিযান দেবগিরি, 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 দেবগিরি। আবারও বলছি,
দেবগিরি, ঠিক আছে? খেয়াল থাকবে তো, গল্পটা আমি বলে দিই। দেবগিরির রাজা এই যে রামচন্দ্র দেব, এখানে অনেকগুলো টুইস্ট আছে, শুনে রাখো একটু। আলাউদ্দিন দক্ষিণ ভারত অভিযান সুলতান হবার পর এই দেবগিরিকে দিয়ে করেছিলেন। তার প্রধান কারণের মধ্যে একটা কারণ ছিল যে এই দেবগিরির রাজা রামচন্দ্র দেব আলাউদ্দিনকে প্রতি বছর রাজস্ব নিয়মিত পাঠাচ্ছিলেন না, এটা একটা কারণ। কারণ আলী গুরসাফ হিসেবে যখন আলাউদ্দিন দক্ষিণ ভারত এই দেবগিরি আক্রমণ করেন, তখন তিনি কথা দিয়েছিলেন যে আমি প্রতি বছর আপনাকে রেভিনিউ দেবো, সেটা দেননি। দ্বিতীয়ত, গুজরাটের শাসক মানে পলাতক শাসক কর্ণদেব এবং তার স্ত্রী এবং তার কন্যা দেবলা দেবী এবং কমলা দেবীকে তিনি তার রাজ্যে আশ্রয় দিয়েছিলেন। আলাউদ্দিনের পুরো দক্ষিণ ভারত অভিযানটা তিনি সংগঠিত করেছিলেন, তার নাম হচ্ছে মালিক কাফুর। এবং এই রামচন্দ্র দেব আলাউদ্দিনের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক হয়। রামচন্দ্র দেবের বা দেবগিরির মাটিকে ব্যবহার করে আলাউদ্দিন পুরো দক্ষিণ ভারতের মানে তার সামরিক অভিযান কন্টিনিউ করেন। রামচন্দ্র দেবের মৃত্যুর পর তার পুত্র সিংহন দেব সিংহাসনে বসেন এবং সিংহন দেব কিন্তু সরাসরি বলেন যে না, এবারে আমি কিন্তু আমার বাবার মতো দেবগিরি মানে দিল্লি সুলতানের সঙ্গে কিন্তু আমি ওই সখ্যতা রাখতে পারবো না। তখন মালিক কাফুরকে শেষ পর্যন্ত এই দেবগিরি রাজ্য আক্রমণ করতে হয় এবং দেবগিরিকে তিনি দখল করেন এবং দখল করে দিল্লি সুলতানে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে আলাউদ্দিন যখন সুলতান হননি, তখন প্রথম দক্ষিণ ভারতের যে রাজ্যটি তিনি দখল করেন সেটি ছিল দেবগিরি। সুলতান হবার পর তিনি প্রথম যে রাজ্যটি দক্ষিণ ভারতে আক্রমণ করেন সেটি ছিল দেবগিরি, আর তার শেষ দক্ষিণ ভারত অভিযান যেটা ছিল সেটাও কিন্তু হচ্ছে দেবগিরি। ইজ ইট আন্ডারস্টুড? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাবো, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, ডিপার্টমেন্ট অফ দিওয়ানি অর্জ ইন দিল্লি সুলতানেট। ঝটপট উত্তর দাও। দিল্লি সুলতানের দিওয়ানি অর্জ। খলজি আলাউদ্দিন। ভুল হওয়া চলবে না, এই এত পাতি প্রশ্নে ভুল হলে কি করে হবে? বলবান হবে স্যার, বলবান হবে স্যার, বলবান। দিওয়ানি আর্জ চালু করেছেন বলবন। দিওয়ানি আর্জটা কিসের ছিল? দিওয়ানি আর্জটা মিলিটারি। রয়্যাল করেসপন্ডেন্স। দিওয়ানি, হ্যাঁ বলো। স্যার রয়্যাল করেসপন্ডেন্স না, দিওয়ানি আর্জ মিলিটারি ছিল, মিলিটারি। মিলিটারি ডিপার্টমেন্ট। প্রথম দিওয়ানি আর্জ তৈরি করেছিলেন গিয়াসউদ্দিন বলবান, মনে রাখবে। ইট ওয়াজ ক্রিয়েটেড বাই গিয়াসউদ্দিন বলবান। এটাকে মিলিটারি ডিপার্টমেন্ট ছিল এবং এটা যিনি প্রধান ছিলেন তাকে বলতো আর্জ ই কি দিওয়ানি আর্জে যিনি প্রধান ছিলেন তার নাম কি ছিল? স্যার আরজি মোমালিক। এটা প্রত্যেকে মনে রাখবে। দিওয়ানি আর্জে যিনি প্রধান ছিলেন তাকে বলতো আর্জ ই মামালিক। খুব ইম্পর্টেন্ট, আর্জ ই মামালিক, খুব ভালো করে মনে রাখবে কিন্তু। চলো নেক্সট কোয়েশ্চেন্স। ওয়ানস্তাঙ্কা সাসাগানি, স্যার প্রথমে গুলো সিলভার, তারপর স্যার কপার। ঠিক আছে? অফ সুলতানেট পিরিয়ড অপশন এ এই হবে স্যার, এই হবে। টঙ্কা সাসাগানি সিলভারের স্যার। টঙ্কা জিতল হচ্ছে সিলভার আর বাকিগুলো কপার। ভেরি গুড। তাহলে প্রথমটা হচ্ছে সিলভার আর বাকিটা হচ্ছে, তাহলে আমরা অপশনে আমরা সঠিক উত্তর বেছে নিচ্ছি কিন্তু এ, ঠিক আছে? এই কে সিলভার এন্ড কপার। এবার যদি এখান থেকে তোমাদেরকে প্রশ্ন করি আমি, ঠিক আছে? এখানে যদি একটা প্রশ্ন করায় তোমাদেরকে যে এই যে তোমার হচ্ছে এই টঙ্কা সাসগানি বা জিতান, দিল্লি সুলতানিতে এই যে মুদ্রাগুলো ছিল, এই মুদ্রাগুলো মানে দিল্লি সুলতানের প্রথম কোন সুলতান বিশুদ্ধ আরবি মুদ্রা চালু করেছিলেন? ইলতুৎমিশ। এটা ডব্লিউবিসি যিনি কিন্তু একটা বিশুদ্ধ আরবি রূপোর মুদ্রা চালু করেছিলেন। ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন। মারাঠাসদের রাইজ সম্পর্কে, উত্থানের সম্পর্কে নিচের কোন তত্ত্বটি মানে কোনটি সঠিক, কোনটা সঠিক কারণ? রিলিজিয়াস কনসাসনেস, ঠিক আছে? তো এটা আমাদের কোনো কথা হবে না। সাসাগানিটা কি সিলভার কয়েন হবে? ইয়েস, এটা হচ্ছে তোমার অল অফ দি অ্যাবাভ। চলবে 11 নম্বর প্রশ্নে। বিজয়নগরে কোন সুলতান শাসক দুধ পাঠিয়েছিল? হ্যাঁ, বুক্কো ওয়ান। ভেরি গুড।
স্যার বলছি যে লোকটাকে পাঠিয়েছিল তার নামটা কি ছিল ঠিক জানো? আছে, এই বুক্কো ওয়ান তিনি হচ্ছেন প্রথম বলতে পারো বিজয়নগরের শাসক, যিনি কিন্তু চীন দেশে তার দূত পাঠিয়েছিলেন। সেই দূতের নাম ছিল হরিদাস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 12 নম্বর। দ্য ফেমাস হাজারা টেম্পল অফ বিজয়নগর ওয়াজ বিল্ড ডিউরিং দ্য রেইন অফ কৃষ্ণদেব রায়। Yes. কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়। হ্যাঁ, আমি এটা ক্লাসে আছি, ক্লাসে বেরিয়ে বলবো। ঠিক আছে, হ্যাঁ বলো। হাজারা টেম্পল, হাজারা রামাস্বামী টেম্পল, একদম ঠিক কৃষ্ণদেব বলেছো, রায়। কৃষ্ণদেব রায়। ঠিক ঠিক ঠিক, কৃষ্ণদেব রায়। ঠিক। বেশ, এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, which mosque believed to be the first one to be built in Delhi is situated near Qutub Minar? কুয়াতুল ইসলাম মস্ক। কুয়াতুল জি, ইসলাম। অবশ্যই। কুয়াতুল ইসলাম অসাধারণ উত্তর, অসাধারণ উত্তর, অসাধারণ উত্তর। কুয়াতুল ইসলাম। ঠিক আছে, অসাধারণ উত্তর। কুয়াতুল ইসলাম মসজিদ। কে তৈরি করেছিল কুয়াতুল ইসলাম মসজিদ? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। কুয়াতুল ইসলাম মসজিদ কুতুবউদ্দিন আইবক তৈরি করেছেন, একদম ঠিক বলেছো। যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় যে কুয়াতুল ইসলাম মসজিদটা কেন ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা স্যার বিষ্ণু কোন একটা মন্দিরকে ভেঙে তৈরি হয়েছিল। জৈন মন্দিরকে ভেঙে না। এটা যদি বলা- বলো বলো বলো। জৈন মন্দির ভেঙে। ফার্স্ট ইন্দো ইসলামিক মস্ক। ওটা তো স্যার কুতুব মিনার হবে, ফার্স্ট ইন্দো ইসলামিক না। স্ট্রাকচার যেটা। ফার্স্ট ইন্দো ইসলামিক স্ট্রাকচার যে বলেছো, একদম সঠিক উত্তর দিয়েছো। মনে রাখবে, ভারতবর্ষের প্রথম ইসলামিক স্থাপত্য যেটা ছিল সেটার নাম হচ্ছে কুয়াতুল ইসলাম মসজিদ। আমি আবারও বলছি, ভারতবর্ষের প্রথম ইসলামিক স্থাপত্যটার নাম কুয়াতুল ইসলাম মসজিদ। এটা জৈন মন্দির এবং কিছু হিন্দু মন্দিরকে ভেঙে তৈরি করা হয়েছিল। বাট এবার এটা কিন্তু ভারতবর্ষের দিল্লি সুলতানিতে বা ভারতবর্ষের মেডিয়াল ইন্ডিয়ান হিস্ট্রিতে এটা হচ্ছে কিন্তু প্রথম ইসলামিক স্থাপত্য বা প্রথম ইসলামিক মসজিদ। ঠিক, এবার দেখো কুতুব মিনারের নাম দেওয়া আছে। যে কুতুব মিনারের নাম দেওয়া আছে, কুতুব মিনারটাও কিন্তু WBCS এর প্রিলিমসে হোক বা মেন্সে হোক কিন্তু প্রশ্ন দেয়। কুতুব মিনার কে তৈরি করেছিল, কে তৈরি করার কাজ শুরু করেছিল, কে কমপ্লিট করেছিল, এগুলো তোমরা সবাই মোটামুটি জানো। আমি এখানে আর গেলাম না এই সহজ প্রশ্নগুলো। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি তোমাদেরকে, এরকম একটা প্রশ্ন দেয় যেটা ইউপিএসসি সিডিএস এ প্রশ্নটা দিয়েছিল, ছিল যেটা যে সেটা হচ্ছে হাউ মেনি the names of how many sultans are associated with the construction and revival of Qutub Minar? মানে ফিরোজ শাহ তুগলক স্যার। কুতুবউদ্দিন ইলতুৎমিশ এন্ড ফিরোজ শাহ। মোট ফিরোজ শাহ তুগলক চারজন স্যার, চারজন। চারজন, চার। থেকে চারজনের নাম বলো এবার। কুতুবউদ্দিন আইবক, চারজনের নাম বলো। কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, নাসিরউদ্দিন আছেন, ব্যাস। আর নাসিরউদ্দিন কোথায় পেলে? ফিরোজ শাহ তুগলক আছে, আর হ্যাঁ, ফিরোজ শাহ সৈয়দ তুগলক ডাইনেস্টি। একদম বাড়ায়। করেছিলেন। হুম, হ্যাঁ, আর ফিরোজ শাহ লাস্টে তুগলক সৈয়দ বিজনেস ডাইনেস্টির ওই নামটাই ভুলে যাচ্ছি। আরে সৈয়দ দেখো, আমি ডাইনেস্টির বলছি একজন। তোমাদেরকে, দিল্লি সুলতানি চারজন সুলতানের নাম এই কুতুব মিনারের কনস্ট্রাকশনের সঙ্গে জড়িত। প্রথম হচ্ছে কুতুবউদ্দিন আইবক, সেকেন্ড হচ্ছে ইলতুৎমিশ, থার্ড হচ্ছেন ফিরোজ তুগলক, আর ফোর্থ হচ্ছেন সিকান্দার লোদি। মনে থাকবে তো? মনে থাকবে তো? স্যার, সিকান্দার লোদি কি করেছিলেন স্যার? সিকান্দার লোদি সংস্কার করেছিলেন। ঠিক আছে, সংস্কার করেছিলেন। আর তোমার হচ্ছে ইলতুৎমিশ 3 তলা অব্দি করেছিলেন। ফিরোজ তুগলক ওই সময় বাজ পড়ে কুতুব মিনারের ওপর তলা ধ্বংস হয়ে যায়, তিনি সেটাকে পুনরায় আবার দোতলা করে দেন, দেবে কুতুব মিনার 5 স্টোরি বিল্ডিং। আর ফিরোজ তুগলক সিকান্দার লোদি এটাকে সংস্কার করেছিলেন। মানে সিকান্দার লোদি লাস্ট রুলার দিল্লি সুলতানের, যে কুতুব মিনার সংস্কার করে। 14 নম্বর প্রশ্নটা বলো, বিখ্যাত প্রশ্ন এটা। ইনামগাঁও কোথায় সিচুয়েটেড? মহারাষ্ট্রে হ্যাঁ, এক্সিলেন্ট, মহারাষ্ট্র। একদম দারুণ উত্তর দিয়েছে, মহারাষ্ট্র। মহারাষ্ট্র। যদি বলি ইনামগাঁও কেন ইম্পর্টেন্ট, মহারাষ্ট্র। ইনামগাঁও কেন স্যার- ইম্পর্টেন্ট? ক্যালকোলিথিক এজের একটা ইম্পর্টেন্ট সাইট। ভেরি গুড, চ্যালকোলিথিক যুগের ইম্পর্টেন্ট সাইট। এবং আমরা দেখতে পাচ্ছি ইনামগাঁও মহারাষ্ট্রের হচ্ছে সেই বিখ্যাত আর্কিওলজিক্যাল একটা সাইট যেখানে চ্যালকোলিথিক যুগে মানুষদের সমাধি দেওয়া হতো। বিউরিয়াল প্র্যাকটিসটা, চ্যালকোলিথিক পিরিয়ডে বিউরিয়াল প্র্যাকটিসটা কেমন ছিল সেটা ইনামগাঁও থেকে কিন্তু আমরা দেখতে পাই। যেখানে দেখা যাচ্ছে এটা মানুষকে মৃতদেহের সঙ্গে তার কিছু প্রিয় জিনিস, মানে তার কিছু আসবাবপত্র পাওয়া গিয়েছে। তো সেখান থেকে আর্কিওলজিস্টরা বলছেন তার মানে আমাদের এখানে ইনামগাঁওতে চ্যালকোলিথিক পিরিয়ডে কোনো সিস্টেম ছিল যে কোনো মানুষ মারা গেলে তার প্রিয় জিনিসগুলো তার সঙ্গে সমাধিস্থ করা হতো।
চলো চলো স্যার এটা ডিসকভার করেছিলেন এইচ.ডি. সাংকালিয়া নাকি একটা নাম বেশ? সাংকালিয়া। 15 নম্বর প্রশ্ন, দ্য পেশোয়া সেক্রেটারিয়েট অ্যাট পুনে, দ্য পিভট অফ দি মারাঠা গভর্নমেন্ট ওয়াজ নোন অ্যাজ। বলতে হবে পেশোয়ার যে সচিবালয় ছিল পুনেতে, মারাঠা পেশোয়াদের যে সচিবালয় ছিল পুনেতে, সেটার নাম কি ছিল? হাজার দপ্তর, এল বেরিজ দপ্তর, চালতে দপ্তর নাকি পেশোয়া দপ্তর? স্যার হুজুর দফতর বা হুজুর মজলিস। দপ্তর, একদম ঠিক, হুজুর দপ্তর। এক্সেলেন্ট উত্তর। এটার নাম হচ্ছে কিন্তু হুজুর দপ্তর, মনে রাখবে, ঠিক আছে? তো এটা মনে রাখো, হুজুর দপ্তর, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। 16 নম্বর প্রশ্ন, which among the following literator was in the court of the Bundela ruler Chhatrasal and also in the court of the Shivaji and Aurangzeb? এখানে চারজন বিখ্যাত স্কলারের নাম দেওয়া রয়েছে। সেই স্কলার একই সঙ্গে বুন্দেল শাসক ছত্রসালের রাজসভায়, শিবাজির রাজসভায় এবং ঔরঙ্গজেবের রাজসভায় উপস্থিত ছিলেন। সেই শাসকের নাম কি? কেশব দাস, মানে সরি, সেই স্কলারের নাম কি? পদ্মাকর, ভূষণ নাকি- ভূষণ 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 হ্যাঁ বলো, ভূষণ। ভূষণ। বেশ, এবার কবি ভূষণ এই ভূষণ সম্পর্কে আমাকে বলবে তোমরা 1-2 লাইন? এইটুকুই জানি স্যার, আর কিছু জানি না, আপনি বলুন। হ্যাঁ আচ্ছা, ভূষণ সম্পর্কে বলে রাখি, এই ভূষণ তিনি একজন বিখ্যাত মারাঠি কবি এবং বেসিক্যালি তার যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো তিনি কিন্তু ব্রজবুলি ভাষা যেটা রয়েছে বা ব্রজ ভাষা, সেই ব্রজ ভাষায় তিনি কিন্তু রচনা করেছিলেন। আর ভূষণ হচ্ছেন সেই ব্যক্তি, মনে রাখবে, তিনি কিন্তু একই সঙ্গে 3 জন ভিন্ন ভিন্ন শাসকের তিনি রাজসভায় কিন্তু ছিল, ঠিক আছে? চলো 17 নম্বর প্রশ্নে চলে যাব। অশোকের পিলার দিল্লি থেকে নিয়ে এসেছিলেন কোন সুলতান? কটা নিয়ে এসেছি, কটা পিলার তিনি নিয়ে এসেছিলেন? তো পিলার একটা মেরুর থেকে ইয়ে থেকে একটা জেনেছিলেন তিনি মিরাট থেকে, আরেকটা এনেছিলেন কোথায়? তোপরা থেকে। তোপরা থেকে। তোপরাটা কোথায় অবস্থিত গো? হরিয়ানাতে স্যার। হরিয়ানা। ভেরি গুড, ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাবো। 18 নম্বর প্রশ্ন, লিডিং এনভয় অফ রেনেসাঁ মুভমেন্ট ইন ইন্ডিয়া। ডি স্যার, রামমোহন রায়। রামমোহন রায়। কোনো কথা হবে না, তাই তো? কোনো কথা হবে না, তাই তো? এখানে রামমোহন রায় ছাড়া কাউকে ভাবাই যায় না, তাই তো? ভেরি গুড। যুগান্তর পার্টি, বারীন্দ্র বলো। কুমার ঘোষ। যতীন্দ্রনাথ মুখার্জি। যতীন্দ্রনাথ মুখার্জি। এখানে একটা প্রশ্ন, খুব ভালো করে প্রশ্ন দেখো কি দেওয়া হয়েছে। বলা হয়েছে যুগান্তর পার্টি ওয়াজ লেড মানে কি? রবীন্দ্রনাথ মুখার্জি। বি স্যার। যতীন্দ্রনাথ তাই তো? মুখার্জি। যুগান্তর পার্টি নেতৃত্ব দেওয়া। এবার আমাকে বলো যুগান্তর পার্টি কত সালে প্রতিষ্ঠা হয়? 1906। 1906। বারিন ঘোষ। যুগান্তর পত্রিকা তাহলে কবে হয়? 1906। স্যার একই 1906 বছর। হয়, একই বছর। যুগান্তর পত্রিকাটা হয়েছিল 1906-তে, তাই তো? যুগান্তর পত্রিকা 1906-তে। এই পত্রিকাটা এতটা জনপ্রিয় হয়ে যায় যে এই পত্রিকার নামেই কিন্তু অর্গানাইজেশন তৈরি হয়, যেটা 1907-এ। মনে থাকবে তো? যুগান্তর পত্রিকা 1906, যুগান্তর দলটা হচ্ছে 1907-এ। কারা প্রতিষ্ঠা করেছিলেন? ফাউন্ডার মেম্বার বারিন ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত। ভূপেন্দ্রনাথ দত্ত। এবার ঘটনা হচ্ছে, দেখো তোমরা জানো 1908-এ একটা বিখ্যাত মামলা হয়েছিল। কি মামলা গো সেটা? আলিপুর বোমা। সেই মামলাতে যুগান্তর দলের সমস্ত সদস্যদের কিন্তু ব্রিটিশ পুলিশ গ্রেফতার করে নেয়। ফলত যুগান্তর দল এক প্রকার ভেঙে পড়ে। যুগান্তর দলকে নতুন করে সংগঠনকে রিভাইভ করে তখন বাঘাযতীন যিনি নেতৃত্ব দিলেন, তৈরি করলেন, তার নাম হচ্ছেন বাঘাযতীন, যিনি হচ্ছেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। সালটা হচ্ছে 1909। এই যুগান্তর দলকে নতুন করে রিভাইভ করেছিলেন এবং যুগান্তর দলকে নতুন করে যিনি নেতৃত্ব দেওয়ার কাজ করেছেন তিনি বাঘাযতীন বা যতীন্দ্রনাথ মুখার্জি। সুতরাং এক্ষেত্রে উত্তর হবে কিন্তু যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন্স, প্রথম নিউজ পেপার অফ স্যার ইন্ডিয়া। যুগান্তর দলের ফাউন্ডার তো আছে। বেঙ্গল গ্যাজেট। না, বারীন্দ্র কুমার ঘোষ আর ভূপেন্দ্রনাথ দত্ত। নেক্সট বলো এবার, প্রথম নিউজ পেপার ইন ইন্ডিয়া, ফার্স্ট নিউজ পেপার। বেঙ্গল গ্যাজেট। কি ভাই? কত সালে? 1780।
বেঙ্গল গেজেটে আরেকটা নাম কি? হিকিস গেজেট। হিকিস আরেকটা গেজেট। নাম, আরেকটা নাম কি? ক্যালকাটা গেজেট। স্যার ক্যালকাটা গেজেট। ক্যালকাটা লিটারারি গেজেট। ক্যালকাটা গেজেট কিভাবে বললে? এটা তিনটে নাম আছে, একটা হচ্ছে হিকিস গেজেট, একটা বেঙ্গল গেজেট এবং একটা ক্যালকাটা লিটারারি গেজেট। 1780 প্রতিষ্ঠা হয়, মানে শুরু হয়। এই পত্রিকাটা কবে বন্ধ হয়ে যায়? স্যার বলো স্যার কত বলো, আগেরটার অ্যানসারটা কি বললেন? আগের কোশ্চেন কোনটা কোনটা বলো 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 19 ওই যুগান্তর পার্টি। বললাম তো যতীন্দ্রনাথ মুখার্জি বলেছি, বাঘা যতীন ভাই। ও ঠিক আছে। বলো এবারে এই পত্রিকাটা বন্ধ হয়ে যায় কবে? বেঙ্গল গেজেটটা স্যার 1782 স্যার 1782 1782 কেন বন্ধ হয়েছে? ওয়ারেন হেস্টিংস, কারণ এটা কিন্তু সরকারের সমালোচনা করেছিল। ওয়ারেন হেস্টিংস ইচ্ছে করে কিন্তু এই পত্রিকাটাকে বন্ধ করে দেয়, মনে রাখবে এটা, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন্স। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ যেটা আলিগড়, কে প্রতিষ্ঠা করেন? সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ খান। এটা নিয়ে কোনো ভুল হওয়ার কথা নয়, তাই না? সৈয়দ আহমদ খান। এটা নিয়ে কি আলোচনা করবো? 1875 তো স্যার? 1875 আলিগড়, ঠিক আছে। এবার আমাকে বলো যেটা, যে এই আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ যেটা অ্যাংলো ওরিয়েন্টাল ইউনিভার্সিটিতে পরিণত হয় কত সালে গো? 1920 মেবি। 1920 থিওডর বেক ছিলেন বোধহয়। একদম একদম, থিওডর বেক, ভেরি গুড, থিওডর বেক। আর এই আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করার জন্য কোন হিন্দু রাজা স্যার সৈয়দ আহমদ খানকে আর্থিক সহায়তা ওকে করেছিলেন? সিতারি হিন্দ বলে, ওর নামটা ভুলে যাচ্ছি স্যার, কি একটা স্যার বেনারসের রাজা ছিলেন সম্ভবত। হ্যাঁ, ভেরি গুড। সিতারি হিন্দ বোধহয় পরিচয় উপাধি ছিল না? হ্যাঁ, সিতারি হিন্দ বলা হতো বেনারসের রাজা, ঠিক আছে। হ্যাঁ স্যার। নেক্সট প্রশ্ন, গান্ধীর প্রথম অ্যাপিয়ারেন্স বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে 1916 স্যার, 1916। 1916 ফেব্রুয়ারি, 1917 ডিসেম্বর, 1915 সেপ্টেম্বর নাকি 1918 জানুয়ারি? ফেব্রুয়ারি 16। ফেব্রুয়ারি হয়েছিল? স্যার, ওখানেই বেনারস হিন্দু কি ইউনিভার্সিটিতে। হয়েছিল? কি হয়েছিল বলো? ওপেনিং গান্ধী কি স্যার, গান্ধী কি করেছিলেন এখানে? 1916 ফেব্রুয়ারি, একদম ঠিক বলেছো। ডেটটাও বলে দিচ্ছি 1 ফেব্রুয়ারি। কিন্তু গান্ধী কি এখানে কি জন্য গান্ধী এসেছিলেন? ওপেনিং অফ হিন্দি ইউনিভার্সিটির জন্য কি? না 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 না। গান্ধী দক্ষিণ আফ্রিকাতে যে লড়াইটা করেছিলেন তোমরা জানো। দক্ষিণ আফ্রিকায় গান্ধী সত্যাগ্রহ। এবার দক্ষিণ আফ্রিকা নিয়ে বলতে গেলে অনেক প্রশ্ন চলে আসবে, যাই হোক সেটা আমি অ্যাভয়েড করে যাচ্ছি। গান্ধী দক্ষিণ আফ্রিকাতে সত্যাগ্রহ করেছিলেন। দক্ষিণ আফ্রিকাতে সত্যাগ্রহ করার পর গান্ধী জয়লাভ করেন। গান্ধী দক্ষিণ আফ্রিকার সত্যাগ্রহের গল্প গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। মানুষজন রীতিমতো গান্ধীকে হিরোর পর্যায়ে তোমার জায়গাতে বসায়। তখন গান্ধী যখন ভারতবর্ষে এলেন, এরপর 1916 সালের 1 ফেব্রুয়ারি বেনারস হিন্দু ইউনিভার্সিটির কনভোকেশন ছিল, সমাবর্তন। সেখানে গান্ধী কিন্তু চিফ গেস্ট হিসেবে আনা হয় এবং হ্যাঁ, ফার্স্ট মাস অ্যাপিয়ারেন্স, যেখানে গান্ধীকে বলা হয়েছিল যে গান্ধী সেখানে তার যে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতার নাম হচ্ছে আ টেল টু সাউথ আফ্রিকা জার্নি, ঠিক আছে, আ টেল টু সাউথ আফ্রিকা জার্নি। তো সেখানে তিনি তার পুরো দক্ষিণ আফ্রিকার যে পুরো তার এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করেছিলেন। এবং এই যে গান্ধী প্রথমবার মাস অ্যাপিয়ারেন্স করলেন, এটা কিন্তু সেই সময়কার শিক্ষিত তরুণ প্রজন্ম ভারতবর্ষের, তারা কিন্তু গান্ধীর প্রতি কিন্তু বলতে পারো আকৃষ্ট করে। এবং গান্ধী প্রথমবার এই আন্দোলন মানে এই ভাষণে গান্ধী প্রথমবার যেটা করেছেন খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তিনি ওই সত্যাগ্রহ এবং অহিংসার কথা কিন্তু প্রথমবার এখানে তিনি কিন্তু এমফাসাইজ করেছিলেন বা মানে প্রথম তিনি বলেছিলেন। 23 নম্বর প্রশ্ন, মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে কোন যুদ্ধ? খুব সহজ প্রশ্ন। ব্যাটল অফ টরাইন স্যার। এটা নিয়ে আমরা আলোচনা করবো, ব্যাটল অফ তরাইন। আচ্ছা, একটা প্রশ্ন তোমাদের কাছে, ব্যাটল অফ তরাইন তোমরা সবাই জানো, কবার হয়েছে বলে দেবে? ফলাফল কি হয়েছে? 3 বার। আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, ধরো যদি তোমাদের 3 বার হয়েছে। কবার হয়েছে? 3 বার হয়েছে। 3 বার হয়েছে। 3 বার হয়েছে একদম। তার মধ্যে প্রথম 2 বার পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে, 3 নম্বর বারটা কার সঙ্গে হয়েছিল গো? স্যার এটা ইলতুৎমিশের সঙ্গে তাজউদ্দিন ইলতুজার হয়েছিল। একদম ঠিক বলেছো। কিন্তু আমি যদি বলি এই পৃথ্বীরাজ চৌহান যখন এই দ্বিতীয় তরাইনের যুদ্ধে হেরে গেলেন এবং তিনি সেখানে মারা গেলেন, পৃথ্বীরাজ চৌহানের পর কাকে এই আজমিরের সিংহাসনে বসানো হয়েছিল? মোহাম্মদ ঘুরি কিন্তু বসিয়েছিলেন, বলো। নাসিরউদ্দিন কুবাচা কি? পৃথ্বীরাজ চৌহান তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর
তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর পৃথ্বীরাজ চৌহানের মৃত্যুর পর মোহাম্মদ ঘুরি আজমির দখল করেননি। তিনি আজমিরে একজন পাপেট রুলারকে বসিয়েছিলেন, তিনি আর কেউ নন, পৃথ্বীরাজ চৌহানের ভাই গোবিন্দ রায়। মনে রাখবেন। চলে যাবো 24 নম্বর প্রশ্ন। কি নাম ছিল? গোবিন্দ রায়। গোবিন্দ রায়, ঠিক আছে? গোবিন্দ রায়, হ্যাঁ মনে রাখবেন। উনি হচ্ছেন কিন্তু এর পরের শাসক। কার সাথে হয়েছিল বললেন? ইলতুৎমিশের সাথে? না, আমাদের তাজউদ্দিন ইলদুজ, গজনির শাসক ছিলেন উনি। তাজউদ্দিন। বেশ, পরের প্রশ্ন। নিচের কোন মন্দির কমপ্লেক্সটাতে একটা বিরাট বড় নন্দীর স্ট্যাচু? বৃহদেশ্বর টেম্পল। বৃহদেশ্বর টেম্পল। ভেরি গুড, কোনো কথা হবে না। বৃহদেশ্বর টেম্পল। এবার আমাকে বলতে হবে বৃহদেশ্বর টেম্পলটা কোন আমলে তৈরি হয়েছে, কোন রাজরাজা রাজরাজবান, ঠিক আছে? যদি বলা হয় ভারতের বিগেস্ট অ্যান্ড টলেস্ট টেম্পল কোনটা? বৃহদেশ্বর টেম্পল। বৃহদেশ্বর টেম্পল। তাহলে মনে রাখবে এটা চোলদের আমলে তৈরি হয়েছে। চোল সম্রাট প্রথম রাজরাজরা তৈরি করেছেন। এটা ভারতবর্ষের সবচেয়ে বিগেস্ট অ্যান্ড লংগেস্ট টেম্পল। 4 নম্বর প্রশ্ন। এই মন্দির যেটা তৈরি হয়েছে, মন্দিরটা কি ধরনের স্থাপত্য শৈলী অনুসরণ করা হয়েছে? দ্রাবিড়িয়ান আর্কিটেকচার উপর তৈরি। অসাধারণ উত্তর দিয়েছো, দ্রাবিড়িয়ান। ভেরি গুড, কোনো কথা হবে না। এটা শুধু দ্রাবিড়িয়ান না ইন্দো দ্রাবিড়িয়ান? আরে ভাই, দ্রাবিড়িয়ান মানে দ্রাবিড়িয়ান, ইন্দো দ্রাবিড়িয়ান মানে কি? দ্রাবিড়িয়ানটা তো ইন্দো মানে তো ভারতীয়। নেক্সট প্রশ্ন বলো এবার। ইন হুইচ রিজিয়ন দ্য চোলা এম্পায়ার ওয়াজ এক্সপ্যান্ডেড? স্যার ডিএফ স্যার বিজয়নগর, মালাবার কোস্ট, হৈসল লেক, করমণ্ডল কোস্ট এন্ড সাম রিজিয়ন অফ ডেকান। করমণ্ডল কোস্ট এন্ড সাম রিজিয়ন অফ ডেকান। করমণ্ডল কোস্টে ছিল। ভেরি গুড, এটা কোনো কথা হবে না। করমণ্ডল কোস্ট। আচ্ছা, এই চোলদের থেকে আরেকটা প্রশ্ন কিন্তু দেয়, সেটা যদি বলে যে প্রাচীন ভারতে কোন রাজবংশের আমলে, বলতে পারো যে প্রাচীন ভারত না, দক্ষিণ ভারতে কোন রাজবংশের আমলে ভারতবর্ষ প্রথমবার মানে ভারতের বাইরে আক্রমণ সংঘটিত হয়? এটা কিন্তু রাজেন্দ্র চোল। শ্রীলঙ্কা। স্যার বলছি চোলদের আমলেই তো প্রথম মানে কি নাভাল সিস্টেমটা চালু হয় ভারতবর্ষে। একদম ফার্স্ট নেভি, ফার্স্ট নেভি, একদম। 26 নম্বর প্রশ্ন বলো। A lot of details regarding the village administration under the Cholas is provided by Inscription Act. হবে না, তাই তো? লট অফ ডিটেলস রিগার্ডিং দ্য ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন কোন ইনস্ক্রিপশনে পাওয়া যায়? ইনস্ক্রিপশন বলেছে চোলদের ভিলেজের উত্তর মেরু। উত্তরা মেরু। স্যার। এবার চোলদের ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে কয়েকটা ইন্টারেস্টিং তথ্য দেবো, যদি তোমরা বলো। দেবো? হ্যাঁ স্যার। তোমরা কি জানো যে চোলদের সময় গ্রাম পঞ্চায়েতটার নাম কি ছিল? এবারে এসএলএসটি পরীক্ষায় দিয়েছিল অপশন নাকি কিছু একটা ছিল। সভা খাতায় লিখে রাখবে। শান্তরূপা আছো? হ্যাঁ স্যার আছে। কি এসেছিল এই প্রশ্ন এবার এসএলএসটিতে যে চোলদের ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয়? সভা। এই সভা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, মনে রাখবে, ঠিক আছে? সভা হচ্ছে কিন্তু গ্রাম পঞ্চায়েত, এবং এই গ্রাম পঞ্চায়েতের সভার নামটা আমরা কিন্তু যে ইনস্ক্রিপশনটাই দেখতে পাই, সেই ইনস্ক্রিপশনের নাম হচ্ছে উত্তরা মেরুর ইনস্ক্রিপশন। এটা মনে রাখবে, ঠিক আছে? এবং তোমরা এটা বললে যেটা বললে ওগুলোকে গ্রামের সমষ্টিগুলো বলো, গ্রামগুলোকে বলা হতো যেগুলো ছিল অটোনোমাস ভিলেজ বা স্বয়ংশাসিত গ্রাম, ঠিক আছে? চলে যাবো নেক্সট কোয়েশ্চেন। মহাপ্রভু বল্লভাচার্য তার জন্মস্থানটা কোথায়? তাড়াহুড়ো করে ভুল করবে কিন্তু, মহাপ্রভু চৈতন্যদেব কিন্তু বলিনি আমি। অপশনে বাট হয়নি, ভুল। চাম্পারান্নিয়া। ভেরি গুড। এবার আমার প্রশ্নের উত্তর দাও তো। প্রথমত হচ্ছে এই যে বল্লভাচার্য, তিনি চম্পারান্নিয়া বলে একটা অরণ্য অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। এই বল্লভাচার্য তিনি ভক্তিবাদী মানে সন্ত ছিলেন, তোমরা জানো। ইনি বেসিক্যালি মানে কোন তত্ত্বটাকে ইনি প্রপাগেট করেছিলেন? বিশিষ্ট দ্বৈতবাদ, শুদ্ধ অদ্বৈতবাদ, ঠিক আছে?
তাই না? হ্যাঁ স্যার। এবার প্রশ্ন হচ্ছে ইনি একটা বা বলতে পারো বৈষ্ণব সম্প্রদায়ের একটা তিনি আলাদা সেক্ট পুষ্টি সম্প্রদায় আছে। কুস্তি, ভেরি গুড, কুস্তি সম্প্রদায় তিনি কিন্তু প্রতিষ্ঠাতা মনে রাখবে, PUSHTI, ঠিক আছে? একটা স্যার সনক সম্প্রদায় ছিল বোধহয়। হ্যাঁ, 28 নম্বরটা বলো এবারে। বলো। আচ্ছা, বলা আছে সেন্ট নিম্বার্কা ওয়াজ দ্য কন্টেম্পোরারি আকবর। প্রথমত বলে রাখি যে এটা ভুল, নিম্বার্ক আকবরের সময়কার কন্টেম্পোরারি ছিলেন না। নাইদার ওয়ান নট টু। আর কবির বলছে শেখ আহমেদ সিরিন্দির দ্বারা নাকি গভীরভাবে তিনি প্রভাবিত ছিলেন, তাই তো? তাহলে কোনটা কারেক্ট? তা আমরা বলতে পারি নাইদার ওয়ান অর নট টু, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। 28। 29 নম্বর প্রশ্ন, সুফি অর্ডার, নিচের কোন সুফি অর্ডার বা নিচের কোন সুফি শাখা তারা স্যার নকশবন্দিয়া। মিউজিক বলা হতো, তারা মিউজিকের বিরোধী ছিলেন? চিস্তিয়া, স্যার, নকশবন্দিয়া। সোহরাওয়ার্দী, কাদিরিয়া নাকি নকশবন্দিয়া? স্যার নকশবন্দিয়া। অসাধারণ। এই নকশবন্দি সুফি সিলসিলা কে প্রতিষ্ঠা করেছিলেন গো? মনে নেই স্যার। এই ভদ্রলোকের নাম অনুযায়ী তো বাহাউদ্দিন নকশবন্দি, মনে রাখবেন, তাই তো? বাহাউদ্দিন নকশবন্দি। আর যদি বলে এই নকশবন্দি সুফি সিলসিলার প্রধান কেন্দ্র কোথায় ছিল ভারতে? বাহাউদ্দিন নকশবন্দি তিনি কিন্তু নকশবন্দি সুফি সিলসিলার প্রতিষ্ঠাতা। আর ভারতে এই নকশবন্দি সুফি সিলসিলা যেটা ছিল, ঠিক আছে, সেটা কাশ্মীর। কাশ্মীর, মনে রাখবেন। এটা শুরু হয়েছিল কিন্তু কাশ্মীর থেকে, ঠিক আছে? কাশ্মীর ছিল এদের প্রধান কেন্দ্র। 30 নম্বর প্রশ্ন বলো, পার্টিশন অফ বেঙ্গলের সময় লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? অ্যান্ড্রু ফ্রেজার। ফ্রেজার। আর এইচ রিজলে কে ছিলেন? এই ভদ্রলোক স্যার একজন ড্রাফট করেছিল প্ল্যানটা আর কি। অ্যান্ড্রু আমাকে ফ্রেজার বলতে ড্রাফটেড। হবে। আমি বলতে চাইছি অ্যান্ড্রু ফ্রেজার গভর্নর। ড্রাফটেড ফ্রেজার স্যার গভর্নর ছিল, লেফটেন্যান্ট গভর্নর, আর ড্রাফটিংটা করেছিল রিসলে। ভাই ড্রাফটিংটা তোমাকে বলতে চাইনি তো, আমি বললাম এই রিজলে কোন পোস্টে ছিল? যদি লেফটেন্যান্ট গভর্নর হয়ে থাকেন আমাদের অ্যান্ড্রু ফ্রেজার, ঠিক আছে, একদম ঠিক বলেছো, কিন্তু এই যে রিজলের নামটা তোমার জানা সেক্রেটারি অফ দরকার স্টেট নাকি? জানতে এই হবে জাতীয় কিছু ছিল। এক্সিলেন্ট। মনে রাখবে, ভারত যখন পার্টিশন অফ বেঙ্গল, সেই সময় ভারত সচিব ছিলেন কিন্তু এই ভদ্রলোক, যার নাম এইচ রিজলে বা এইচ রিজলে, এনার নামেই রিজলে নোট বেরিয়েছিল, রিজলে নোট, তাই না? ঠিক আছে। আর এই যে ব্রডরিক রয়েছেন, ব্রডরিক কেন ফেমাস? ব্রডরিক কোন পোস্টে ছিলেন? শান্তরূপা আছো? আর্মি চিফ। না, শান্তরূপা আছো? আচ্ছা, ব্রডরিক ছিলেন কেন? তো বাংলা ভাগ হওয়ার পর একটা নতুন প্রদেশ তৈরি হয়েছিল না? সে প্রদেশটার নাম কি? WBCS এই প্রিলিমসে দিয়েছিল প্রশ্নটা, ভালো করে মনে করে দেখো। বঙ্গভঙ্গের পর একটা নতুন প্রদেশ তৈরি হয়, তো সেই প্রদেশটার নামটা কি? বলবো? হ্যাঁ বলো। ইস্টার্ন বেঙ্গল এন্ড আসাম। ইস্ট বেঙ্গল এন্ড আসাম। হ্যাঁ, ওটার গভর্নর কে ছিলেন? এই ব্রডরিক সাহেব, মনে রাখবে। এইভাবে ইতিহাসটা পড়তে শিখবে, প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে ইন্টার রিলেটেড থাকে তথ্যগুলো। তাহলে রিজলে হচ্ছেন পশ্চিম মানে বঙ্গভঙ্গের সময় তিনি হচ্ছেন লেফটেন্যান্ট গভর্নর। বাংলা ভাগ হয়ে গেল, পূর্ববঙ্গ আসামের গভর্নর হয়ে গেলেন ব্রডরিক। আর রেস্ট অফ বেঙ্গল, যার রাজধানী ছিল কলকাতা, তার লেফটেন্যান্ট গভর্নর কিন্তু ভিজলে, আর সরি অ্যান্ড্রু ফ্রেজার। আর ভিজলে ছিলেন ভারত সচিব, খেয়াল থাকবে তো। আর সেই সময় ভারতের গভর্নর জেল গিয়েছিলেন, তোমরা সবাই মোটামুটি জানো। নেক্সট প্রশ্ন, কার্জন। লর্ড মেকলে এই চারটের মধ্যে এডুকেশন। হ্যাঁ বলো। এডুকেশন স্যার। এডুকেশন স্যার। এডুকেশন। লর্ড মেকলে থেকে কয়েকটা প্রশ্ন তোমাদের কাছে করবো এবার। লর্ড মেকলে ওরিয়েন্টালিস্ট ছিলেন না অ্যাংলিস্ট ছিলেন? ইংলিশ স্যার। অ্যাংলিস্ট কাদের বলা হতো ভাই? স্যার ওয়েস্টার্ন থটকে ফলো করতো। Very good. ভারতের কোন গভর্নর জেনারেলের প্রথম আইন সচিব ছিলেন লর্ড মেকলে? বেন্টিং। বেন্টিং, মনে রাখবি কিন্তু।
লর্ড উইলিয়াম বেন্টিং এর প্রথম আইন সচিব হিসেবে কিন্তু লর্ড মেকলেকে জায়গা দেওয়া হয়েছিল, ঠিক? মেকলে মেকলে কত সালে প্রকাশিত হয়? 1835। 35 স্যার 35 আর মেকলে মেইটে কোন তত্ত্বটার কথা বলা হয়েছে? ডাউনওয়ার্ড ফিল্টার। ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন। দাঁড়াও একবার। হ্যালো, স্যার ফিনান্স। হ্যাঁ কি হয়েছে? কিছু হয়েছে কি? আমি ক্লাসে রয়েছি, আমি ক্লাসে আছি, ক্লাস থেকে বেরিয়ে ফোন করছি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, when the Indian Muslim League was inducted into the interim government in 1946, ফিনান্স। ফাইন্যান্স ডিপার্টমেন্ট। foreign affairs, home finance নাকি ঝটপট উত্তর দাও। স্যার ফিনান্স। ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ফিনান্স ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, তাই তো? বেশ। আচ্ছা, এবার এই যে লিয়াকত আলী খানকে দেওয়া হলো ফিনান্স ডিপার্টমেন্টটা, এখানে তো মুসলিম লীগের প্রথমত মুসলিম লীগের মন্ত্রিসভা আসতে চায়নি, তাই তো? পরে আসলো তারা। হ্যাঁ স্যার, অক্টোবরে জয়েন করেছে। কথাটা শোনো আগে। মুসলিম লীগের মন্ত্রিসভা যখন জয়েন করলো, তখন দুজনকে আমরা দেখতে পাচ্ছি, বলতে পারো যেটা মানে রেজিগনেশন দিতে হয়েছিল। মোট তিনজনকে এই রেজিগনেশন দিতে হয়েছিল। সেই তিনজনের নাম বলতে পারবো? একজন হচ্ছেন আমাদের সুভাষচন্দ্র বসু মেজদাদা, শরৎচন্দ্র বসু, শরৎচন্দ্র বসু। আরেকজন ছিলেন সাফাত আহমেদ খান, এবং আরেকজন ছিলেন সৈয়দ আলী জাহিদ। কি বললাম বুঝতে পেরেছো? তো এই তিনজনকে রেজিগনেশন দিতে হয়। এবং তারপরে আমরা দেখলাম যেটা, সেটা হচ্ছে যে তোমার, ঠিক আছে? হ্যাঁ বলো। ঠিক আছে, স্পিকার অফ করবো। আচ্ছা, তাহলে এটা ফাইন্যান্স হলো, রাইট? চলো চলে যাবো নেক্সট 33। ভালো করে চার্টার একটা স্টেটমেন্টটা খালি পড়ো ভালো করে, তাড়াহুড়ো করে বলার দরকার নেই। 1813 চার্টার অ্যাক্ট, প্রথম স্টেটমেন্টে, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মনোপলি বন্ধ করে। সেকেন্ড স্টেটমেন্ট দেখো তো, ইট অ্যাসার্টেড দ্য সভরেনিটি অফ দি ব্রিটিশ রান ওভার দ্য ইন্ডিয়ান টেরিটরিজ হেল্ড বাই দ্য কোম্পানি, ঠিক তো? ঠিক আছে। এটা ঠিক তো? হ্যাঁ স্যার, দুটোই ঠিক আছে। প্রথম দুটো ঠিক আছে। দু নম্বরটা কি করে ভুল হয়? 3 নম্বরে ভুল আছে। 3 নম্বরটা পড়া যাক। 2 নম্বরটা কিন্তু ভুল নয়। 1813 সালে সনদ আইনে পরিষ্কার বলে দেওয়া হলো যে ভাই, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা ভূখণ্ড দখল করেছে, সেগুলো কিন্তু এবার থেকে কিন্তু তার উপরে কিন্তু ব্রিটিশ ক্রাউনের সুপ্রিমেসি আছে। 3 নম্বরটা দেখো, 1 আর 2 ঠিক আছে, 1 আর 2 ঠিক আছে। 3 নম্বরটা দেখো ভালো করে, দ্য রেভিনিউ অফ ইন্ডিয়া ওয়ার নাও কন্ট্রোল বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট। এরকম কথা হলো নাকি? কথা হয়নি তো। তাই উত্তর হচ্ছে 1 and 2 অনলি, 3টা হবে না, ঠিক আছে? 33 কিন্তু এ, ঠিক আছে? এটা চলো 34। ইন্টারিম ক্যাবিনেটে এদের মধ্যে কে সদস্য ছিলেন না? জওয়াহরলাল নেহরু, বলদেব সিং, আলী জওহর নাকি বি আর আম্বেদকর? ঝটপট উত্তর দাও। আলী আলী জাহিদ ছিলেন না। জওয়াহরলাল নেহরু ইন্টারিম ক্যাবিনেটের সদস্য ছিলেন না। আলী স্যার, আলী। আরে বি আর আম্বেদকর ছিলেন। বি আর আম্বেদকর কোন দপ্তরটা ছিলেন উনি ভাই? বলছি বি আর আম্বেদকর কোন দপ্তরটা ছিলেন? ল মিনিস্টার ছিল, ল মিনিস্টার। বি আর আম্বেদকর ল মিনিস্টার ছিলেন না, কোনটাই ছিল না। আর সৈয়দ আলী জাহিদ ছিলেন না? গভর্নমেন্টে তো উনি ছিলেন না। বলদেব সিং ছিলেন, আলী জাহিদ ছিলেন, বাট ডক্টর বি আর আম্বেদকর ছিলেন না, মনে রাখবেন, ঠিক আছে? ডক্টর বি আর আম্বেদকর ছিলেন না, আলী জাহিদ ছিলেন, ঠিক আছে? উত্তর হচ্ছে ডি। 35 নম্বর প্রশ্ন, নিচের বলা হচ্ছে নিচের কোনটাই ওই 1947-এর 15 আগস্ট ক্ষমতার হস্তান্তরের জন্য প্রক্রিয়াটি শুরু হয়? কনস্টিটিউশন অ্যাসেম্বলি স্যার। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ইন্টারিম গভর্নমেন্ট অফ চেম্বার অফ কথা বলা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান সভায় কিন্তু প্রথম ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটা হয়। 36, অন্ধ্রভোজ কাকে বলা হয়? কৃষ্ণদেব রায়। ঠিক। আর অন্ধ্র কবিতা পিতামহ কাকে বলা হয়? ভেরি গুড। নেক্সট প্রশ্ন, রবিমূর্তি আইহোল প্রশস্তি দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয়।
আচ্ছা, দ্বিতীয় পুলকেশিনের সঙ্গে উত্তর ভারতের একজন রাজার যুদ্ধ হয়েছিল, সেই রাজার মধ্যে যুদ্ধটা হয়েছিল। নর্মদা স্যার। আচ্ছা, বাতাপি কন্যা উপাধিটা কে নিয়েছিলেন? স্যার নরসিংহ বর্মন 1। ভেরি গুড, কোন্ড স্যার। একদম। মাধবাই কুণ্ড স্যার। আর এই যে আচ্ছা, বাতাপি কন্যা নিয়েছিলেন নরসিংহ বর্মন, কেন বললাম বলো তো? নরসিংহ মণিমঙ্গলমের যুদ্ধে তিনি পরাজিত করেন পুলকেশী 2 কে। ইয়েস, এবং পুরো বাতাপি রাজ্যটা দখল করে নেন। নিয়েছিলেন। এবার একটা প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় পুলকেশিন কোন পল্লব রাজাকে পরাস্ত করেছিলেন? স্যার প্রথম মহেন্দ্র বর্মন। একদম। তাহলে দেখো, দ্বিতীয় পুলকেশিন থেকে কতগুলো প্রশ্ন আমরা পেয়ে গেলাম, তাই তো? পেলাম তো। রবি কীর্তি জৈন কবি, যিনি আইহোল পশ্চিম রচনা করেছিলেন, তিনি একটা বিখ্যাত মন্দির তৈরি করেছিলেন, সেই মন্দিরটার নাম কি? WBCS আসেনি প্রশ্নটা, বাট CGL বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বারবার প্রশ্নটা দেয়। তোমার টেক্সট বুক তো ফলো করো, টেক্সট বুকও পেয়ে যাবে। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, মেগুটি জৈন মন্দির নাম শুনেছো? মেগুটি জৈন টেম্পল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, শুনেছো। এই মেগুটি জৈন টেম্পল বা মেগুটি জৈন মন্দির, এটা কিন্তু দ্বিতীয় এই জৈন কবি রবি কীর্তি তিনি কিন্তু তৈরি করেছিলেন। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবেন। পল্লবদের সময়। এটা স্যার তামিলনাড়ু না কর্ণাটকে? এটা কর্ণাটকে। তো এবার একটা জিনিস দেখো, দ্বিতীয় পুলকেশিন থেকে কতগুলো প্রশ্ন আমরা পেয়ে গেলাম, মানে এখানে একটা পড়তে গিয়ে কতগুলো MCQ পেলাম। চলো চলে যাবো নেক্সট কোয়েশ্চেন্সে। মোহাম্মদ ঘুরির ভারতবর্ষ প্রথম অভিযান 1175 1175 1175 কে বলেছিল? সি, একদম ঠিক, 1175। ভেরি গুড, ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাবো। 39 নম্বর প্রশ্ন। সারদা সদন পণ্ডিত রমাবাই স্যার। রমাবাই স্যার। পণ্ডিত রমাবাই। সারদা সদন, ভেরি গুড, পণ্ডিত রমাবাই। পণ্ডিত রমাবাই, ঠিক আছে। এটা কোথায় প্রতিষ্ঠা করেছিলেন তিনি? বম্বে স্যার। বম্বেতে। এবার যদি তোমাদেরকে বলা হয়, যখন পণ্ডিতা রমাবাইয়ের কথাই এলো, যদি বলা হয় মুক্তি সদন কে তৈরি করেছিলেন, খাতায় লিখে রেখে দাও। বিনোদা ভাবে রমাবাই, পণ্ডিত রমাবাই, পুনেতে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এই যে সারদা সদন, শুনে রাখো, এই সারদা সদন ছিল সমাজের যারা একেবারে হাই ক্লাসের যারা বিধবা, এলিট ক্লাসের যারা বিধবা, বুঝতে পেরেছো তো? তাদের জন্য তিনি করেছেন সারদা সদন বম্বেতে। মুক্তি সদনটা করেছিলেন পুনেতে, খাতায় লিখে রেখে দাও, পুনেতে। এটা কাদের জন্য? ইয়াং উইডোজ, যারা বাল্য বিধবা যারা ছিল, তাদের জন্য তিনি মুক্তি সদন করেছিলেন, খেয়াল থাকবে তো। এবং তিনি বলতে পারো যেটা, এবং তিনি আরেকটা প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হচ্ছে কৃপা সদন। কৃপা সদন, এই কৃপা সদনটা কাদের জন্য? কৃপা সদনটা হচ্ছে ফলেন গার্লস, অর্থাৎ সমাজ থেকে, পরিবার থেকে যে সমস্ত মেয়েদেরকে বের করে দেওয়া হয়েছে, তাদের জন্য তিনি কৃপা সদন করেছেন। স্যার বলছিলাম, উনি পণ্ডিতা উপাধিটা পেয়েছিলেন তো নাকি? হ্যাঁ, পণ্ডিত। স্যার ওটা স্যার কি এই কলকাতা ইউনিভার্সিটি থেকে পেয়েছিলেন কি? ইয়েস। তার এই অনন্য, মানে এই নারী কল্যাণকর, মানে নারী কল্যাণের বিষয়টা মাথায় রেখে তাকে উপাধিতে ভূষিত করা হয়েছিল। এটার অনারারি টাইটেল ছিল, তাকে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো তো? তাহলে দেখো, এই তিনটে অপশন, মানে সারদা সদনের সঙ্গে মুক্তি সদন আর কৃপা সদন। কৃপা সদনটা উনি পুনেতে করেছিলেন। তিনটে আলাদা আলাদা অর্গানাইজেশন তৈরি করেছেন। তিনটে আলাদা, এই অর্গানাইজেশন গুলো তিনটেরই কিন্তু অবজেক্টিভ আলাদা আলাদা ছিল, মনে থাকবে তো সবার? চলো চলে যাবে 40 নম্বর প্রশ্নে। 1932 20 সেপ্টেম্বর তিনি পুনের ইয়ারবাইদা জেলে একটা কমিউনাল অ্যাওয়ার্ড, স্যার কমিউনাল অ্যাওয়ার্ডের জন্য। কমিউনাল অ্যাওয়ার্ড কোনো কথা হবে না, তাই তো? সি, কমিউনাল। ম্যাকডোনাল্ড। হ্যাঁ, এটা বোধহয় স্যার সাইন করতে হয়েছিল মদন মোহন মালব্য তো নাকি স্যার? হ্যাঁ, সাইন করেছিল। পুনা চুক্তি হয়েছিল, কাদের মধ্যে ছিল এই পুনা চুক্তি? বি.আর. আম্বেদকর সাইন করেছিলেন আর কি। আর মাঝখানে গান্ধী আর বি.আর. আম্বেদকরের মধ্যে মধ্যস্থতা কে করেছিলেন? জয়কার আর তেজ বাহাদুর সপ্রু। ইয়েস, ভেরি গুড। নেক্সট প্রশ্ন। প্রফেট অফ নিউ ইন্ডিয়া কাকে বলা হয়? রাজা রামমোহন রায়। একদম মনে রাখবে, প্রফেট অফ নিউ ইন্ডিয়া বলা হয় কিন্তু রামমোহন রায়কে। চলো 42 নম্বর প্রশ্ন।
1929 এটা খুব কমন প্রশ্ন, তোমরা সবাই করতে পারবে। বটুকেশ্বর দত্ত স্যার। ভেরি গুড। লাহোর কনস্পিরেসি। কোন দুটো বিল পাস হচ্ছিল এখানে? পাবলিক সেফটি বিল। আরেকটা পাবলিক সেফটি বিলটা না আমার পিপিটিতে দেওয়া আছে প্রশ্ন। আরেকটা কটা বিল পাস হচ্ছিল যদি প্রশ্ন করে? স্যার রাওলাট রাওলাট না, 1929-এ। মনে রাখবে একটা জিনিস মনে রাখবে, 1929-এ কেন্দ্রীয় আইনসভায় 1929-এ কেন্দ্রীয় আইনসভায় দুটো বিল পাস হচ্ছিল। একটা ছিল পাবলিক সেফটি বিল, যেটা আমার পিপিটিতে দেওয়া আছে, এবং আরেকটা বিলের নাম ছিল ট্রেড ডিসপিউট বিল। খাতায় লিখে রেখে দাও, ট্রেড ডিসপিউট বিল। এই দুটো বিল পাস হচ্ছিল, বুঝতে পেরেছো তো? এবং তারা এই ভগৎ সিং আর বটুকেশ্বর দত্ত এই দুজনের কোনো উদ্দেশ্যই ছিল না সাধারণ মানুষ ওখানকার ওই কেন্দ্রীয় আইনসভার কাউকে হত্যা করা। ঠিক আছে, তারা বোমা দুটো ছোড়েন এবং সেখান থেকে পালিয়ে যাননি। তারা চিৎকার করে বলতে থাকেন যে বধিরের কানে, এই টার্মটা মনে রাখবে, বধিরের কানে কোনো কিছু ঢোকানোর জন্য আওয়াজটা জোরে হওয়া প্রয়োজন। তারপর তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং তোমরা জানো সেই মামলাটার নাম হচ্ছে কিন্তু লাহোর ষড়যন্ত্র মামলা, যে মামলায় ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু তিনজনে কিন্তু ফাঁসি হয়। যাই হোক, বিল দুটোর কথা বলে দিলাম, চলো চলে যাবো। সেকেন্ড বিলটা কি বললেন? ট্রেড ডিসপিউট বিল। সেটা অঙ্গুত্তর নিকায় হবে স্যার। 16টা মহাজনপদের নাম কোথায় পাই আমরা? অঙ্গুত্তর নিকায়। অঙ্গুত্তর নিকায়টা কি ধরনের গ্রন্থ? বুদ্ধিস্ট জৈন গ্রন্থ। গ্রন্থ। অঙ্গুত্তর নিকায় ছাড়া আমাকে আরো দুটো তোমরা বইয়ের নাম বলতে পারবে যেখান থেকে 16টা মহাজনপদের নাম জানা যায়? দ্বাদশ সঙ্ঘ না, হলো না। এটা হচ্ছে জৈন গ্রন্থ। ভগবতী সূত্র নাম শুনেছো তোমরা? জৈন কল্পসূত্র স্যার। ভগবতী সূত্রের নাম শুনেছো? ভগবতী সূত্র। হ্যাঁ স্যার। হ্যাঁ, ভদ্রবাবুর লেখা স্যার, ভদ্রবাবুর লেখা। হ্যাঁ, ভগবতী সূত্র। এখানে আরেকটা স্যার জৈন কল্পসূত্র কি? এবং আরেকজন হচ্ছেন আমাদের বিখ্যাত লেখক পাণিনির নাম শুনেছো? হ্যাঁ। পাণিনি লেখা বইটার নাম কি তোমরা সবাই জানো? হ্যাঁ, মনে রাখবে। আরেকটা স্যার এই গঙ্গামালা বলে একটা কি ছিল, ওটা তো ছিল। নেক্সট লিখো 44 নম্বর প্রশ্ন। এডিটর অফ দ্য হিন্দু প্যাট্রিয়ট। হরিশ্চন্দ্র মুখার্জি স্যার। হরিশ্চন্দ্র মুখার্জি। একদম একদম একদম, হরিশ্চন্দ্র মুখার্জি। নীল বাঁদুরে সোনার বাংলা করিল ছারখার, অকালে হরিশ মল লঙের হলো কারাগার, তাই না? এই কবিতাটা কে লিখেছিল বলতে পারবে? কালীপ্রসন্ন সিংহ। আচ্ছা, নেক্সট প্রশ্ন। এপিগ্রাফিক্যাল এভিডেন্স রিভিলস দ্যাট আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ দি নন্দ কিং আ ক্যানাল ওয়াজ ডাগ ইন। মানে আমাদের লেখমালা যেটা ইনস্ক্রিপশন বলছে যে নন্দ রাজাদের সময় নাকি একটা খাল করা হয়েছিল, সেই খালটা কোথায় ছিল? স্যার মগধে। কলিঙ্গ কলিঙ্গ। এক্সিলেন্ট আনসার, এক্সিলেন্ট আনসার। এবার যদি তোমরা আমাকে জানতে চাইবেন ডেফিনেটলি যে স্যার আপনি যে এই যে ইনস্ক্রিপশনটার কথা বললেন, সেই ইনস্ক্রিপশনটা কি ইনস্ক্রিপশন? কোন লেখ থেকে জানা যায় যে নন্দ রাজাদের সময় কলিঙ্গতে একটা খাল খনন করা হয়েছিল? এই ইনস্ক্রিপশনটার নাম কি জানো? হাতিগুম্পা ইনস্ক্রিপশন। হাতিগুম্পা ইনস্ক্রিপশনটা কার গো? খারবেল। কলিঙ্গরাজ খারবেল। সংস্কৃত ভাষায় লেখা স্যার। একদম। তো এটা মনে হবে হাতিগুম্পা ইনস্ক্রিপশন থেকে আমরা কিন্তু জানতে পারি। ঠিক আছে, চলো 46 নম্বর প্রশ্ন। মহারানা সহ কোন যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়েছিলেন? খাটলি। সবার উত্তর দেওয়া হয়েছে। হাটলির যুদ্ধ। কত সালে হয়েছিল অমিতাভ? 18। কত? 18? 15। 1518। ঠিক আছে, 1518 সালে ইব্রাহিম লোদির সঙ্গে আমাদের এই রানা সংগ্রাম সিং এর হয়েছিল এই যুদ্ধটা খাটলির যুদ্ধ, এবং যেটা তিনি ইব্রাহিম লোদিকে হারান। 47 নম্বর প্রশ্ন, এটা খুব সহজ প্রশ্ন। নন্দদের পর মগধে কারা আসে? সরি স্যার, মৌর্য। মৌর্যদের পর কারা আসে? শুঙ্গ। শুঙ্গদের পর কারা আসে? কাণ্ড। কান্নদের পর কারা আছে? কুষাণ।
হ্যাঁ এখানে ভুল হয়ে গেল। কিন্তু এখানে কবি কে কান্নর পরে সাতবাহন দেখো ভালো করে আচ্ছা। শোনো, প্রথমে আসছে নন্দরা, ভালো করে শোনো, নন্দ, তারপর আসছে মৌর্য, তারপরে তোমরা বলেছো শুঙ্গ, ঠিক বলেছো, তারপর কান্ন বলেছো, একদম ঠিক বলেছো, কান্নর পর কারা আছে, এখানে গিয়ে কিন্তু আর গাড়ি চলছে না। ইন্দ্রগিক স্যার। কান্নর পর যারা এসেছে সাতবাহন, ঠিক আছে, হ্যাঁ সাতবাহন, সাতবাহনদের পর আসবে ইন্দো-গ্রিক, ইন্দো-গ্রিকদের পর কারা আসবে, কুষাণ। সাত- না 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 সাকাস, ওই ফক্স সকরা, শক সকদের পর আসবে পল্লবাস, পল্লবাসদের পর আসবে কুষাণ। কুষাণরা, কুষাণরা সবার শেষে আসবে রে ভাই, ঠিক আছে, এই ক্রোনোলজিটা মনে রাখবে। 48 নম্বর প্রশ্ন বলো, দিওয়ানি কহি। মোহাম্মদ বিন মোহাম্মদ বিন তুগলক স্যার, ভেরি গুড। কি মোহাম্মদ বিন এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট, এগ্রিকালচারাল। ভেরি লোন লোন। আর যদি বলে যে প্রথম ফেমাইন কোড কে চালু করেছিলেন, মোহাম্মদ বিন তুগলকি। মোহাম্মদ বিন তুগলক। যদি বলে যে কৃষকদেরকে টাকাভি ঋণ প্রথম দেওয়া চালু করেছিলেন কে, এই মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক। মনে রাখবে। দুর্ভিক্ষ আইন চালু করেছেন, দিওয়ানি কহি চালু করেছেন এবং টাকাভি ঋণ দেওয়ার প্রক্রিয়া আপনি চালু করেছেন। 49 নম্বর প্রশ্ন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নুল জৈনুল আবেদিন। আবেদিন আবেদিন। আবেদিন। তাহলে আজকের জন্য লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে স্যার বলছি কাশ্মীরের আকবর জয়নুল আবেদিনকে কে বলেছিল প্রথম যেন? রাজ তরঙ্গিনীর কলহন। কলহনের 50 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে লংগেস্ট পিরিয়ডে দিল্লি সুলতানদের কারা রাজত্ব? তুগলক। তুগলক তুগলক তুগলক। তুগলক স্যার। খলজিরা কতদিন করেছিল? খলজিরা খলজিরা সব থেকে কম সময়ের জন্য 1290 থেকে 1320 তাই তো? 30 বছর। 30 বছর। 1320 থেকে 1413 স্যার। 14 নদীরা কতদিন ছিল? 30 বছর খলজিরা 30 বছর, আর ওরা 1320 থেকে 1451 থেকে 1526 হচ্ছে নদীরা, তাই তো? স্লেভরা কতদিন ছিল? 1206 চুরাশি। 1290 আর তুগলকরা 1290 থেকে 1320 1200 1320 থেকে 1414 1320 থেকে 1414, আর 1414 থেকে 1451 সৈয়দ সৈয়দ। এবার দেখে নাও সবচেয়ে বেশি কারা ছিল। স্যার বলছে এটার পিডিএফটা স্যার কোথায় পাবো? এটার পিডিএফটা ক্র্যাকএক্স এর প্ল্যাটফর্মে পেয়ে যাবে, ওদের গ্রুপে পেয়ে যাবে, আমি পাঠিয়ে দেবো, তুমি আমার গ্রুপে আছে, আমি তোমাকে শেয়ার করবো, ঠিক আছে, গ্রুপে শেয়ার করবো, এই গ্রুপটাতে দিন যেটাতে হ্যাঁ দিয়ে দেবো। আর আমার গ্রুপে দিয়ে দেবো, স্যার অপশনাল গ্রুপে আছে, এটা তো পোস্ট করে দেবেন স্যার। হ্যাঁ অপশনাল গ্রুপে আমি দিয়ে দেবো, কোনো চাপ নেই, ঠিক আছে। তাহলে আজকে সেদিন এই পর্যন্ত 50টা প্রশ্ন হলো, কি করে হ্যাঁ স্যার, দেখবেন একটু আমাকে স্যার, আমাদের তোমাদের অপশনাল ক্লাসটা করাবো তো, আগে এটা হয়ে যাক, মিটে যাক না। স্যার স্যার বলছিলাম একটা কোশ্চেন খুব ডাউট ছিল যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফার্স্ট কে প্রপোজ করেছিল, অনেকে বলছে স্বরাজ্য পার্টি, আবার কেউ বলছে কংগ্রেসের একটা অধিবেশন, ওটা স্যার কোনটা হতে পারে স্যার? হিমেন রায়। প্রশ্নটা বুঝতে পারলাম না, তুমি বলো আমাকে। মানে কনস্টিটিউশন অ্যাসেম্বলি যে হবে, এটা ভারতের ফার্স্ট কে আইডিয়াটা প্রপোজ করেছিল। মানে কনসেপ্ট অফ দি ফরমেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা বলছো তুমি? হ্যাঁ স্যার। এটা আমাদের স্বরাজ্য পার্টি প্রথম কত সালে স্যার? 1924 সালে, 1924 কিন্তু স্যার এখানে স্যার বইয়ে অপশন দিচ্ছে স্যার 1934, সেই হিসাবে আমার একটু ডাউট। ওটা এমএনইউ বলছিল। তো এটা হচ্ছে ঘটনা, 1924-এ যখন প্রথমবার ওরা ভোটে জিতে কেন্দ্রীয় আইনসভায় গেল, যেটাতে গান্ধীজির অনুমোদন ছিল না, ওরা গান্ধীজি অনুমোদন দিলেন যাতে ওই সুরাট কংগ্রেসের মতো একটা বিচ্ছেদকে আটকানো যায়। তখন ওরা কিন্তু এই স্বরাজ্য পার্টির তরফ থেকে বেশ কিছু সাংবিধানিক সংস্কারের দাবি করা হয়েছিল, এবং সেই সাংবিধানিক সংস্কারের মধ্যে অন্যতম ছিল সেটা হচ্ছে কিন্তু এই কনস্টিটিউশন, একটা ফ্রেমিং অফ দি কনস্টিটিউশন অ্যাসেম্বলি, বুঝতে পেরেছো তো? এবং বলে রাখি, এটা জীবন মুখোপাধ্যায়ের বইতে বা সমমল্লিকা বইতে খুব সুন্দর করে দেওয়া আছে জায়গাটা, ঠিক আছে। ইভেন যদি তোমরা ওই বিপান চন্দ্র একটা বই আছে, আধুনিক ভারত বাংলায়, মোবাইল আছে দেখবে, ওরাও দেওয়া আছে, ঠিক আছে।
তাহলে আমি লাস্ট শুধু একবারটি শুধু ওইটা বলবেন, তিনজন মন্ত্রী যারা ছেড়েছিলেন ওই 1937 ওই দেওয়া আছে। 19 পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি, ওখানে আনসার উইথ এক্সপ্লেনেশন দেওয়া আছে। আলী জাফর ছিলেন, আলী sorry, জাফর, না, আহমদ খান ছিলেন, ঠিক আছে, আর তোমার আলী আব্বাস ছিলেন, আর ছিলেন আমাদের হচ্ছেন শরৎচন্দ্র বসু, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমি রেকর্ডিংটা তো করে দিলাম, আর যারা আমার আলী জাফর